This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, প্রায় 26,000 চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। বড় খবর আজকে যে খবর, টিভি নাইন বাংলা প্রথম থেকে আপনাদের সমস্ত আপডেট দিচ্ছে। 2016 এসএসসি পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট, কারণ যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি। চিহ্নিত করা হয়েছিল প্রায় 5,500 জনকে, এবং তার আশেপাশে যারা রয়েছে অর্থাৎ 20,400 বা 20,500 জন, তারাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। গোটা প্যানেলটাই বাতিল, অর্থাৎ প্রায় 26,000 জনের চাকরি চলে গেছে এই মুহূর্তে। কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী এবং সোমা। প্রথমে একটু শ্রাবন্তীর সঙ্গে কথা বলি। শ্রাবন্তী, অর্থাৎ 2016 সালে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের মধ্যে কিছু যোগ্য আছে, কিছু অযোগ্য রয়েছে। যদিও তাদেরকে আলাদা করা সম্ভব হয়নি, তবে যাদের চাকরি গেল তাদের এই মুহূর্তে কি করণীয়, তারা এই মুহূর্তে কি করবেন? দেখো, পাহাড় প্রমাণ দুর্নীতি, আর সেই দুর্নীতি এক এক জায়গায় বারবার প্রমাণিত হয়েছে। কেন প্রমাণিত হয়েছে? তার কারণ যারা তাদের নিয়োগ করেছিলেন তারা প্রত্যেকে জানিয়েছিলেন, যেমন বোর্ড, যেমন কমিশন, যেমন রাজ্য সরকার, প্রত্যেকেই বলেছিলেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির ফলে পৃথকীকরণ কোথায় সম্ভব, বারবার বিচারপতি দেবাংশু বসাক, বিচারপতি সাব্বির রশিদি, তারা কলকাতা হাইকোর্টে জানতে চেয়েছিলেন পৃথকীকরণ কি সম্ভব। তার কারণ কারা যোগ্য কারা অযোগ্য, তাহলে যারা নিয়োগকর্তা তারা নিশ্চিতভাবে জানাবেন, সেটা জানানো সম্ভব হয়নি। তিনজনে তিন ধরনের তথ্য দিয়েছেন। বোর্ড এক তথ্য দিয়েছে, রাজ্য সরকার এক তথ্য দিয়েছে, অন্যদিকে এসএসসি তারা আরেক ধরনের তথ্য দিয়েছে। অর্থাৎ একটা যে ম্যানিপুলেশন হয়েছে, এই যে দুর্নীতি হয়েছে সেটা স্পষ্ট, কিন্তু পৃথকীকরণের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। দুই, যাদেরকে টেন্ডার দেওয়া হয়েছে, অর্থাৎ যারা ওয়েমার্কশিটের যে কাজটা পেয়েছিলেন সেখানেও একাধিক দুর্নীতি রয়েছে। কেউ সাদা খাতা জমা দিয়েছেন, কেউ র্যাঙ্ক জাম্প করেছেন, কেউ বা শূন্য পেয়েছেন, কিন্তু সেটা একটা ম্যাজিকের বলে 42 বা 53 হয়ে গিয়েছে। এই সংখ্যাটা শেষ পর্যন্ত শীর্ষ আদালতে গিয়ে প্রায় 5,000 হয়, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেকটির ক্ষেত্র মিলিয়ে প্রায় 5,000 সংখ্যা তাদেরকে অলরেডি চিহ্নিত করা হয়েছিল, যেটা প্রায় সিবিআই যে সংখ্যাটা দিয়েছিল তার সঙ্গে প্রায় মিলে গেছে। সেটা একেবারে শেষে এসে রাজ্য সরকারের বক্তব্য, কমিশনের বক্তব্য যে হ্যাঁ এই সংখ্যাটা মোটামুটি 5,000 তারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন। এখানে আজকের বাতিলের কারণ কি খুব স্পষ্ট। শীর্ষ আদালতের বক্তব্য, যেখানে কেউ দুর্নীতি করে চাকরি পেয়েছেন, কেউ যোগ্য হয়ে চাকরি পেয়েছেন, সেই প্যানেলটাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। গোটা প্যানেল বাতিল। তাহলে যারা যোগ্য, যারা আমরা দেখতে পাচ্ছি কান্নাকাটি করছিলেন, তারা কি করবেন? তাদের জন্য আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে। 2016 যারা পরীক্ষায় নিয়োগ পেয়েছিলেন, যারা পরীক্ষায় বসেছিলেন, তাদেরকে ফের 3 মাসের মধ্যে একটু স্পেসিফিক্যালি একটা প্রশ্ন করতে চাই তোমার থেকে, সেটা হচ্ছে যাদের চাকরি গেল তারা কি আজ থেকে, মানে কাল থেকে তাদের রুটি রুজি বন্ধ, নাকি অন্য দপ্তরে তারা চাকরি করতে পারবে? শুধুমাত্র যে তাদের রুটি রুজি বন্ধ, তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে এমনটা নয়, তাদেরকে আবার 12% হারে সুদ দিয়ে টাকা ফেরত দিতে হবে। ইতিমধ্যেই আমরা যেটুকুনি খবর পাচ্ছি যে এসএসসি জানিয়ে দিয়েছে যে এই যে 5,000 প্রায় তারা অলরেডি চিহ্নিত করেছিল, তাদেরকে কাল থেকে আর চাকরিতে রাখা হচ্ছে না। তাদের জন্য সরকারের কোনো রকমের বক্তব্য নেই, তারা আসবেন না। একই সঙ্গে আমরা যদি রায় দেখি, তাহলে কলকাতা হাইকোর্ট একই সঙ্গে শীর্ষ আদালত বলেছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে। বাকিদের ক্ষেত্রে ইন সার্ভিস ক্যান্ডিডেট, অর্থাৎ যারা 2016 আগে পরীক্ষা দিয়েছিলেন, তারা যে ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন সেই ডিপার্টমেন্টে চিঠি লিখবেন, তারা সেখানে ফেরত যেতে পারেন, তাদেরকে পরীক্ষায় বসতে হবে না। আর থাকছেন শুধুমাত্র সোমা রায়, যিনি ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন, তার ক্ষেত্রে এই বিষয়টি তিনি তার চাকরি কন্টিনিউ করতে পারবেন। বাকি সকলে, ইভেন যারা ডিসেবল ক্যান্ডিডেট রয়েছে। শ্রাবন্তী, তোমার সাথে কথা হবে, তুমি আমাদের সঙ্গে থাকো। সোমা, আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে একেবারে গ্রাউন্ড জিরো থেকে। আমরা যেখানে দেখতে পাচ্ছি যে শিক্ষক, অশিক্ষক কর্মীরা যারা এই খবর শোনার পর থেকেই কান্নায় ভেঙে পড়ছেন, তারা এই মুহূর্তে কি জানাচ্ছেন, আরো একবার ছবিটা দেখার চেষ্টা করব। কি হবে তাদের কি বলছেন তারা কি আশা প্রার্থী, জানবো। সোমা, এই যে পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল, দায়টা কার, কি বলবেন? রাজ্য সরকার যদি আগে থেকে পৃথকীকরণ করে দিত তাহলে কি আজকের দিনটা দেখতে হতো, কি বলবেন? দেখুন, দায় কার এটা বলতে গেলে প্রথম যখন আমাদের একটুখানি গভীরে যেতে হবে, যখন কলকাতা হাইকোর্টে এই কেসটা চলছিল, তখন কোথাও যেন আমরা দেখেছিলাম, আসলে আমরা তো
কোনোভাবে এর সঙ্গে যুক্ত ছিলাম না, তাই জন্য অতটা আমরা গুরুত্বও দিই। কিন্তু তখন পরে যখন আমরা একটু তলিয়ে দেখলাম, তখন আমরা দেখতে পেলাম যে এই যখন কলকাতা হাইকোর্টে যখন এই কেসটা চলছে, হিয়ারিংগুলো হচ্ছে, তখন কোথাও যেন আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি এসএসসি বা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বা আদার যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবে সদর্থক ভূমিকা তখন কিন্তু নেয়নি। এটা ঘটনা কিন্তু বারবার কোর্ট তাদেরকে বলেছে যে যারা দুর্নীতিগ্রস্ত তার বাইরে যারা আছে তারা কি ফ্রেশ, তারা কি সবাই নির্দোষ, তারা কিন্তু তালে গোলে কোনোভাবে যেন ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে সবাইকে বাঁচিয়ে নেওয়ার বা কিছু, তাদের কাছে একটা উপায় ছিল যে আমরা সুপ্রিম কোর্টে আবার তো যাবো তখন থেকে। কিন্তু সুপ্রিম কোর্টে এসে যখন আমরা পুরোপুরি যুক্ত হয়ে গেলাম কেসের সঙ্গে, তখন কিন্তু আমরা নিজেরাও কেসটাকে লড়ছি এবং আমরা আমাদের অ্যাপয়েন্টিং অথরিটিকেও চাপ দিচ্ছি যাতে তাদের ভেতর থেকে পেটের ভেতরেতে যে কথাটা জমিয়ে রেখে দিয়েছে সে কথাটা যাতে বেরিয়ে আসে। এবং সেই চাপের ফলে আমাদের নিজেদের যোগ্যদের আন্দোলন এবং আইনি লড়াইয়ের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেলাম যে সওয়াল জবাবগুলো হয়েছে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলোকে শুনেছি। এবং সেক্ষেত্রে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এসএসসি বিশেষ করে অ্যাপয়েন্টিং অথরিটি লাস্টকালে অ্যাডিশনাল সাবমিশন পর্যন্ত একটা দিয়েছিল এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের কাছে তো কোনো কিছু অরিজিনাল ওয়েমার নেই, তাহলে আপনারা কিসের ভিত্তিতে কাকে মান্যতা দেবেন, তখন তারা কিন্তু দর্থহীনভাবে বলেছিল সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে, সেখানে এক দলকে টেন্টেড হিসেবে চিহ্নিত করে দিয়েছে, তাহলে বাকি যারা রয়েছে তারা কি। সোমা তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে যোগাযোগ করে নিয়েছি সোমা দাসের সঙ্গে, অর্থাৎ এক্ষেত্রে যার একমাত্র চাকরি বহাল তার সঙ্গে একটু কথা বলবো। সোমা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আচ্ছা, আপনার থেকে জানতে চাইবো এই যে আপনার সহকর্মীরা বা যাদের যাদের ব্যাপারে আপনি জানেন যারা হয়তো সত্যিই যোগ্য কিন্তু তারাও আজকে গোটা বিষয়টা একটা সমস্যা থাকার জন্য যোগ্য অযোগ্য যেহেতু পৃথকীকরণ করা যায়নি সেই জন্য সকলের চাকরি বাতিল হয়ে গেল, কি বলবেন আপনি? দেখুন, এটা কোনোদিনই কাম্য ছিল না, কোনোদিনই কোনোভাবে এক মুহূর্তের জন্য চাইনি যে প্যানেলটা সম্পূর্ণ বাতিল চাক। আমরা চেয়েছিলাম যে যারা যোগ্য আসল যারা পরীক্ষা দিয়েছে, যারা কোনোভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তারা চাকরিটা তাদের থাকুক। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুটা সরকারের গাফিলতিতে প্রথম থেকে আমরা সরকারকে বারবার চেয়েছিল সেগ্রিগেশনটা হোক, কিন্তু সরকার কোনোভাবে সেগ্রিগেশনে সেরকমভাবে কোনো সহায়তা করেনি, যেই কারণে আজ এই অবস্থাটায় দাঁড়ালো। সেখানে কিছু নির্দোষ মানুষ সাজা পেয়ে গেল, তাদের জীবনের ওপর একটা বিপর্যয় নেমে এলো, এটা সত্যি কাম্যই কোনোদিনই ছিল না। আচ্ছা, আপনার কি মনে হয় যদি রাজ্য সরকার একটু সহায়তা করতো বা যদি রাজ্য সরকার এই কাজটা করে দিত পৃথকীকরণের কে যোগ্য কে অযোগ্য, তাহলে এই ঘটনা ঘটতো না, আজকের দিনটা দেখতে হতো না? হ্যাঁ, অবশ্যই, কারণ প্রথম থেকে হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট সব জায়গায় থেকে বলেছিল সেগ্রিগেশন কি সম্ভব, কিন্তু সেটা কোনো রকম ভাবেই কিন্তু সদুত্তর কোনো কোর্টই পায়নি। সেক্ষেত্রে একটা তাদের দায়বদ্ধতা একটা থেকে যায় যে প্যানেল ক্যান্সেলের পেছনে তারাই কিছুটা হলেও দায়ী। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সোমা দাসের সঙ্গে, যার একমাত্র চাকরি বহাল এখনো অবধি। আইনজীবীরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। সরকারি মন্ত্রী আমলাদের জালিয়াতির কারণে প্রচুর পরিমাণ যোগ্য প্রার্থী চাকরি হারালো, ফলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে তাদের দায়ভার এই রাজ্যকে নিতে হবে। যদিও সুখের খবর এইটা যে যারা আগের সিলেকশন প্রসেসে চাকরি পেয়েছিল ছেড়ে দিয়ে নতুন জয়েন করেছিল তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা স্বস্তির আশ্বাস দিয়েছে, তারা আবার আগের চাকরিতে ফিরে যেতে পারবে, যাদের হয়ে আমরা লড়াই করেছিলাম। কিন্তু এইটা বাছাই করা প্রয়োজন ছিল যে কারা যোগ্য কারা অযোগ্য, যে সহযোগিতা রাজ্য সরকারও করেনি এসএসসিও। ফলে আজকে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি হারাতে হলো, ফলে এই দায়ভার রাজ্যকে নিতে হবে। শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন নিয়ে এই জালিয়াতি ধরা পড়লো, কিন্তু যদি খোঁজ করা যায় তাহলে প্রাইমারি কলেজ সার্ভিস কমিশন থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশন প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা নিয়োগ ক্ষেত্রেই এই দুর্নীতি হয়েছে। একটা ধরা পড়েছে, বাকিগুলোও যদি এই ধরনের তদন্ত হয় তাহলে ধরা পড়বে। এই মুহূর্তে আমরা মালদায় নজর রাখবো, মালদায় সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, এই মুহূর্তে একটি স্কুলে গিয়ে পৌঁছেছে এবং এই যে পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল সুব্রতোষ, তাতে ওই স্কুলে পড়ুয়া থেকে শুরু করে যারা শিক্ষকরা রয়েছেন, যারা হেডমাস্টার রয়েছে, প্রধান শিক্ষক যিনি রয়েছেন তিনি বা কি বলছেন, কতটা প্রভাব পড়তে চলেছে শিক্ষা ব্যবস্থায়?
দেখো, আমি এই মুহূর্তে রয়েছি মালদা উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয়ে, এবং এই বিদ্যালয়ে এই 26,000-এর মধ্যে 2জন শিক্ষক এবং রয়েছেন এখানে, একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা, পল সায়েন্স এবং জিওগ্রাফি, এই দুটো সাবজেক্টের 2জন শিক্ষক এখানকার এই স্কুলেরই রয়েছেন। ইতিমধ্যে তারা কিন্তু যেহেতু এখন বাংলা এবং ইংরেজি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলছে, এবং সেই কারণে 5 to 10 তারা কিন্তু পরীক্ষার হলে গার্ড দিচ্ছেন, এবং তারা কিন্তু নিয়মিতই স্কুলে আসেন বেতলতনের, যা স্বাভাবিকভাবে। তো ফলে তারা এখন এই মুহূর্তে পরীক্ষা হলে গার্ড দিচ্ছেন। জাবেদ কাছে রয়েছি। হ্যাঁ, যে আপনার স্কুলে তো 2জন টিচার রয়েছেন, তো সেখানে কি পরিস্থিতি কীরকম? আসলে এই ব্যাপারটা মানে 2016-র যে প্যানেল, সেই প্যানেল বাতিলের খবরটা স্কুলে এসে জানতে পারি। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি ভার্ডিক্ট আছে বা রায়ে কি আছে ডিটেলসটা জানি না। তবে হ্যাঁ, 2016-র প্যানেলের আমাদের 2জন টিচার রয়েছেন এখানে, একজন ম্যাডাম রয়েছেন ক্লাস 9-10-এর জিওগ্রাফি পড়ান, আর একজন পঠন পাঠনে কতটা প্রভাব পড়বে সুব্রতোষ জিজ্ঞেস করো। সেক্ষেত্রে ওনারা রেগুলার স্কুলে আসেন। পঠন পাঠনে কতটা প্রভাব পড়বে? নিশ্চয়ই, এমনিতে আমাদের বিদ্যালয়গুলোতে অনেক ভ্যাকেন্সি রয়েছে, নিয়োগ জন্য আমরা বিদ্যালয় চালাতে খুব সমস্যার মধ্যে পড়ি। তার মধ্য থেকে যদি এই প্রবলেমের মধ্য থেকে যদি আবার কিছু টিচার বাদ চলে যায়, তাহলে তো স্কুল চালানো খুব কষ্টকর হবে। যাই হোক, এখন আমরা এই ব্যাপারে তো আমাদের কিছু করণীয় নেই। আমরা উপরমহল থেকে যা আমাদের যে শিক্ষা দপ্তর, তাদের নির্দেশ যা আসবে বা সেই নির্দেশ অনুযায়ী এবং ভার্ডিক্ট অনুযায়ী যা নির্দেশ আসবে সেই হিসাবে আমরা কাজ করব। এমনিতেই তো স্কুলে আপনার মানে কম শিক্ষক, স্কুলের তুলনায় অনেক কম শিক্ষক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এমনি আমাদের যত ভ্যাকেন্সি আছে তার থেকে অনেক কটাই আমরা পাচ্ছি না, এবং এখন উচ্চশ্রী বন্ধ, তারপরে নিয়োগ বন্ধ। সেক্ষেত্রে এমনিতে স্কুল চালানো আমাদের পক্ষে খুব চ্যালেঞ্জ হয়েছে, সেটা নিঃসন্দেহ যে আমাদের স্কুল চালাতে সমস্যাই হচ্ছে। তার উপরে যদি এই শিক্ষক শিক্ষিকারাও যদি না আসেন যায়, তো তাহলে কতটা প্রভাব পড়তে পারে স্কুলে? কারণ মোদ্দা 2টো সাবজেক্ট বলছেন, যেহেতু একটা পলিটিক্যাল সায়েন্স এবং একটা জিওগ্রাফিতে আবার ক্লাস 9 to 10 রয়েছে, তো সেক্ষেত্রে কতটা সমস্যা? সেক্ষেত্রে এখন তো ওইভাবে আইডিয়া করে বলা যাবে না যে যদি না আসেন, যদি যে কোনো শুধু পল সায়েন্স জিওগ্রাফি না, যে কোনো সাবজেক্টেরই কোনো টিচার যদি আমাদের শর্ট পড়ে, সেক্ষেত্রে তো স্কুল চালাতে সমস্যা হয়ই। এবং বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে যে কতটা সমস্যার মুখে তাদের পড়তে হতে চলেছে আগামী দিনগুলোতে। প্রধান শিক্ষক তিনি জানাচ্ছিলেন যে যদি এই যে 2জন যাদের আসার কথা, যারা 2016-র পর থেকে চাকরি করছেন, তারাও যে আসবেন না, তাতে কতটা সমস্যার মুখে পড়তে হবে, কতটা প্রভাব পড়বে পঠন পাঠনে, তিনি স্পষ্ট জানাচ্ছিলেন। আমাদের অবশ্যই গোটা বিষয়টার দিকে নজর থাকবে। প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি তিনি কি বললেন গোটা প্যানেল বাতিলের পর, শুনুন। রাজ্য সরকার যদি প্রথম থেকে তার দায়িত্ব নিয়ে ব্যাপারগুলোকে সঠিকভাবে দেখতেন, আজকে এই অবস্থা পর্যন্ত গড়াতো না। হয়তোবা সেখানে সবাইকে রেখে তারা চলতে চেয়েছিলেন, কিন্তু সেটা তো সম্ভব হলো না। আইনের চোখে সবাই অপরাধী হয়ে গেল, যোগ্য অযোগ্য সবাই। এই যোগ্যদের সবচেয়ে জন্য খারাপ লাগে যে তাদেরও টাকাটাকে ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টের কাছে যদি কোনো রিভিউ পিটিশনের সুযোগ থাকে, রাজ্য সরকার বা কারোর তরফ থেকে, যোগ্যদের তরফ থেকে, এসএসসির তরফ থেকে, সেটা তারা করুন। অন্তত স্কুলগুলোকে এই যে রুটিন এটা চলছে, ধারাবাহিকভাবে চলে আসছে, সাপ্তাহিক রুটিন, সেখান থেকে এক একটা স্কুলে 8 জন 10 জন 15 জন চলে গেলে ওই স্কুল অচল অবস্থা তৈরি হবে। এই অচল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের সঙ্গে বসুন, শিক্ষক সংগঠনগুলোকে নিয়ে বসুন, কি আশু করণীয় আছে তার সন্ধান তৈরি করুন। ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোটা শুরু হয়েছে, কি বলছেন আপনাদের শোনাই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে কিছু অযোগ্য অপদার্থ, যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে। যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল, তাদের কার্যত বার করে দেওয়া হলো। লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত। যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে
তদন্ত করুক। যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয়তে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে, সরকারের দপ্তরে বসে থাকবে, টাকার পাহাড় করবে, তারা ছাড় পাবে, আর যোগ্য ছেলেমেয়েরা বাতিল হবে, এ কখনো হতে পারে না। ফলে এখন যেটা হচ্ছে, যখন বিষাক্ত হয়েছে তখন বলছে সবটা ফেলে দেওয়া, এর মধ্যে গমের দোষ নেই, এর মধ্যে আটার দোষ নেই, কিন্তু যারা ডেলিবারেটলি পোকাটাকে মেশালো এবং মিশিয়ে দিয়েই বাজারে চালালো ভেজাল আটার মতো করে, ভেজাল চাকরি করলো, এখন দোষটা তাদের। তো এটাকে হতাশ হলে হবে না, ভবিতব্য মেনে চলবে না। এই জন্যে তো নিয়োগের জন্য কতদিন ধরে ধর্ণা দিচ্ছে ছেলেমেয়েরা, রাস্তায় রোদে জলে বৃষ্টিতে পড়ে রয়েছে। তাই জন্য তোরা লাঠি খেয়েছিস, বিধাননগর থানায় কখনো লালবাজার থানায় নিয়ে গেছে। তো এখন দাঁড়িয়ে এই লড়াইটা আরও তীব্র করতে হবে। আবার উল্টো দিকে বিজেপি এসে বলবে এই যে দেখো আমরা সবাই সব চাকরি দেবো, তা তো নয়। এরকম চাকরি বাতিল অন্য রাজ্য হয়েছে, কেন হয়েছে? এই যে এটা গোটা ব্যাপারটা তো ব্যাপক কাণ্ড। মধ্যপ্রদেশে RSS প্রথমে করে ব্যাপক কাণ্ড, যেটা হচ্ছে ব্যবসায়িক পরীক্ষা, যেখানে চাকরি এবং ভর্তির জন্য পরীক্ষায় দুর্নীতি করে। সেখান থেকেই তৃণমূল শিখেছে, RSS ঘরে শিখেছে দুর্নীতিটা। তাহলে আমাদের রাজ্যে তো বছর বছর SSC পরীক্ষা হতো, প্রাইমারি নিয়োগটা হতো, এবং 2011 আগে যারা চাকরি পেয়েছে তাদের তো সংকটটা নেই। তাহলে এখন কেন এই সংকটটা হলো? তাহলে মূলে ধরতে হবে, ওপরে ওপরে করলে হবে না। আর গোড়ায় যদি ধরা হয় তাহলে গলতটা কোথায় আছে? দুর্নীতিযুক্ত লোকেরা যদি দুর্নীতি করে ভোটে যায় তাহলে সব ব্যাপারটাই দুর্নীতিযুক্ত হয়। এই মুহূর্তে আরো একটা আপডেট আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি SSC আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। কথা বলবো সুমন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এই বিষয়ে আপডেটটা নেব। সুমন, একবারে দেখো, এই নির্দেশ আসার পরেই কিন্তু আইনজীবীদের সঙ্গে অর্থাৎ ল সেলের সঙ্গে বৈঠক করছে SSC, এবং তারপর তারা কিন্তু সুপিরিয়র ডিসিশন নেবে কি নতুন করে যে পরীক্ষা নেবার কথা বলা হচ্ছে তার গাইডলাইন সুপ্রিম কোর্ট দেবে, নাকি সেই পরীক্ষার মাপকাঠি SSC-কে স্থির করতে হবে। সবটাই নির্ভর করবে সুপ্রিম কোর্টের লিখিত অর্ডার আসা পর্যন্ত। তাই আইনজীবীদের সাথে প্রাথমিক বৈঠক সেরে নিচ্ছেন SSC-র চেয়ারম্যান, এবং তারপরে কিন্তু আগামীকাল তারা তাদের সিদ্ধান্তের কথা জানাতে পারেন। প্রতিষ্ঠা বেশ নজর রাখো সুমন, ধন্যবাদ। প্রায় 26,000 চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট, হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। 2016 SSC পুরো প্যানেল বাতিল সুপ্রিম কোর্টে। 2016 SSC নিয়োগ প্রক্রিয়ায় গলদ ছিল, প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন। প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। অবৈধ শিক্ষকদের বেতনের টাকা ফেরাতে হবে জানিয়েছে সুপ্রিম কোর্ট। নতুন করে পরীক্ষায় বসতে পারবেন বাতিল চাকরি প্রাপকরা। নিয়োগে দুর্নীতি হয়েছে, প্রতারণা হয়েছে জানিয়েছেন প্রধান বিচারপতি। এই সংক্রান্ত আরো ডিটেলস, আরো আপডেট দেখতে আপনাদের নজর থাক প্রেস কর্নারে।